দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর। এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 মেগাহার্টজ কমিউনিটি রেডিও, যাদবপুর ইউনিভার্সিটি। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। শুরু হচ্ছে আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। এই অনুষ্ঠানে আমরা ভূমি সুরক্ষা এবং চাষবাসের নানান দিক নিয়ে আলোচনা করব। 90.8 কমিউনিটি রেডিও JU-তে এই বিশেষ অনুষ্ঠান শুনবেন সপ্তাহে 3 দিন। সঙ্গে থাকবেন কৃষক এবং কৃষি বিশেষজ্ঞরা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হচ্ছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি তাদের 28 জুন 2023 সভায় PM প্রণাম নামক একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের উদ্দেশ্য হল ধরিত্রী ও মৃত্তিকার পুনরুদ্ধার, পুষ্টি, উন্নতি সাধন এবং তা নিয়ে সচেতনতা বৃদ্ধি। গ্রামীণ স্তর থেকে শুরু করে আমাদের সকলের প্রচেষ্টা মাতৃভূমির যত্ন ও স্বাস্থ্য রক্ষার জন্য এই অনন্য পদক্ষেপকে ফলপ্রসূ করে তুলতে পারে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার দূর করা। বাড়তি ফলনের জন্য সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহার মাটিকে অসুস্থ করে তুলছে, কমিয়ে দিচ্ছে তার উৎপাদন ক্ষমতা। মাটির পুষ্টি আর সুরক্ষার জন্য প্রাকৃতিক অথবা জৈব সারের ভূমি পরীক্ষা ভিত্তিক সুষম ব্যবহার করা প্রয়োজন। পাশাপাশি দরকার জৈব ও প্রাকৃতিক চাষ পদ্ধতি এবং সম্পদ সংরক্ষণ প্রযুক্তি, যেমন সমন্বিত কৃষি ব্যবস্থা, ক্ষুদ্র সেচ, মালচিং, মাটির ক্ষতিকারক খনন না করা, ঘুরে ফিরে বিভিন্ন ফসলের চাষ ইত্যাদি। চাষবাসের এই টেকসই পদ্ধতিগুলো মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ কমাবে এবং দীর্ঘমেয়াদী উৎপাদনশীলতাকে শক্তিশালী করবে। সারের সুষম ব্যবহার শুধু মাটিই নয়, সার্বিকভাবে পরিবেশের স্বাস্থ্য রক্ষা করে। সুষম সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদকে তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলি সঠিক পরিমাণে এবং অনুপাতে, সঠিক সময়ে এবং উপযুক্ত পদ্ধতিতে দেওয়া। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যেই তাদের এলাকায় উৎপাদিত ফসলের প্রয়োজন অনুসারে এর ডোজগুলি নির্ধারণ করেছে। সঠিক মাত্রায় সার ব্যবহার করলে ফলন যেমন বাড়বে, তেমনি বাড়বে ফসলের গুণমান। ভালোভাবে পোষিত মাটিতে ফলানো ফল, শাকসবজি ও শস্য প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর আর সুস্বাদু হয়। ফলনের বৃদ্ধি আর উন্নত গুণমান আমাদের কৃষকদের জন্য নিয়ে আসবে বেশি মুনাফাও। শুধু বেশি ফসল নয়, উন্নততর ফসল আমাদের লক্ষ্য। এই কৌশলে লাভবান হবে প্রত্যেকে, আমাদের কৃষকরা, আমাদের পরিবেশ এবং সর্বোপরি আমরা সকলে। বিচার বিবেচনার সঙ্গে পরিপোষক ব্যবহার করলে কেবল ফলনই বাড়ে না, প্রজন্মের পর প্রজন্ম জমি থাকে উর্বর। সুতরাং আসুন, একটি উজ্জ্বল এবং স্থায়ী কৃষি ভবিষ্যতের জন্য আমরা সুষম সার ব্যবহারের প্রচার ও অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা বা VBSY এর একটি গুরুত্বপূর্ণ অংশ হল ভারত সরকারের সার বিভাগ দ্বারা PM প্রণাম স্কিম এবং কৃষিতে ড্রোন ব্যবহারের প্রচার।
সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার কাজে সার বিভাগ বিভিন্ন সংস্থা ও মানুষকে নিযুক্ত করেছে, যেমন বিভিন্ন সার উৎপাদনকারী সংস্থা, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র বা PMKSK-গুলি, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসারদের। VBSY এর একটি প্রধান দিক হল বিভিন্ন শস্য এবং গাছপালার ওপর ন্যানো এবং জল দ্রবণীয় সার স্প্রে করার কাজে ড্রোনের ব্যাপক ব্যবহার। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শন হয়েছে। এই পদ্ধতিটি হাতে কলমে দেখিয়ে দেওয়ায় আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধাগুলি মানুষের কাছে আরও স্পষ্ট ও বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। এই জনসংযোগ কর্মসূচিগুলি দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের সুফল সম্পর্কে নাগরিকদের অবহিত করতে একটা বড় ভূমিকা পালন করেছে। সারা দেশ জুড়ে লক্ষাধিক দর্শক ড্রোনের প্রদর্শনী প্রত্যক্ষ করেছেন। প্রচলিত ইউরিয়ার চেয়ে ন্যানো ইউরিয়ার উপকারিতা বিষয়ে সচেতন হয়ে কৃষকরা ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই কর্মসূচির আলাপ আলোচনায় উঠে এসেছে জৈব চাষের উপযোগিতা, যা প্রমাণ করে চাষের এই সব অনুশীলনগুলি নিয়ে কৃষকদের সচেতনতা। উৎসাহী কৃষকরা কৃষিতে ড্রোন প্রযুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক কৌশলগুলির অর্থনৈতিক কার্যকারিতা কৃষকদের নতুন দিশা দেখিয়েছে, কৃষিতে এক স্থায়ী এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা এই প্রযুক্তি ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে পারে। VBSY প্রোগ্রামের রূপায়ণে PMKSK-গুলি সক্রিয় ভূমিকা পালন করছে। একে অপরের সঙ্গে এই সহযোগিতাই আমাদের পাথেয়। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির দীর্ঘমেয়াদী এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যাত্রাপথে এটি জাতির কৃষিকে সম্পূর্ণ পুনর্নির্মাণ করা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং সবার জন্য একটি সবুজ, আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করায় অঙ্গীকারবদ্ধ। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং দীর্ঘমেয়াদী কৃষি অনুশীলনের প্রচারের মাধ্যমে এটি কেবল সচেতনতায় তৈরি করছে না, আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য নব প্রযুক্তিকে গ্রহণ করতে কৃষকদের অনুপ্রাণিত করছে। এই কৃষি বিপ্লবের গতি প্রকৃতি প্রত্যক্ষ করলে এটা স্পষ্ট হয় যে VBSY একটি বিকশিত, উন্নত এবং দীর্ঘজীবী ভারতের বীজ বপন করছে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা শুরু করছি। আজকের পর্বের বিষয় আম পাড়ার আধুনিক ও উন্নত কৃত কৌশল। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর সমরেন্দ্রনাথ খাড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। নমস্কার। আম এই সময় আমাদের হারভেস্টিং চলছে আর কি, তো সেই আম হারভেস্টিং নিয়ে আমরা আজকে আমাদের বিষয় রেখেছি আম পাড়ার আধুনিক ও উন্নত কৃত কৌশল। প্রথমেই আপনার কাছ থেকে আমরা জানতে চাইবো যে আম পাড়া বা আম হারভেস্টিং এর সঠিক সময় কখন? আমাদের এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে আমের বিভিন্ন রকম জাত রয়েছে, তার হচ্ছে বিভিন্ন রকম সময় রয়েছে। কোনোটা হচ্ছে জলদি আম,
কোনোটা হচ্ছে মাঝারি সময়ে আম, বা কোনোটা হচ্ছে নাবি আম। তো যাই হোক, জলদি, মাঝারি এবং নাবি, সেগুলোর যে সময় রয়েছে সময়টা সেই মাস অনুযায়ী করা উচিত। যেমন হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মোটামুটি যে সমস্ত আমগুলো ওঠে সেগুলো হচ্ছে মে মাসের মাঝামাঝি সময় থেকে উঠতে শুরু করে। এগুলো হচ্ছে জলদি আম, সরিঘাস, যেমন হুগলির সরিঘাস বা ইত্যাদি। তারপরে মাঝারি যে আমগুলো রয়েছে যেগুলো হচ্ছে হিমসাগর বা ল্যাংড়া, এগুলো হচ্ছে মাঝারি, অর্থাৎ এটা আমরা দেখতে পাই যে জুন মাসের প্রথম দিক থেকে এগুলো হারভেস্ট করা হয় বা চয়ন করা হয়। আর নাবি হচ্ছে আম্রপালি, তারপরে ফজলি, আশ্বিনা, তারপরে হচ্ছে বৃন্দাবনী আশ্বিনা, এগুলো হচ্ছে ধরুন আপনার চলবে সেই জুলাই, আগস্ট, এমনকি সেই সেপ্টেম্বর মাস পর্যন্ত। চৌষা হচ্ছে এই শেষের দিকটা করে। এই আম হচ্ছে কিন্তু একটা জীবন্ত ফল এবং তার মধ্যে একটা জীবন আছে, তার শ্বাস প্রশ্বাস আছে। তো সেই জন্য এই আমকে কিন্তু পাড়তে হবে একদম মানে সকালে ঠান্ডা আবহাওয়ার মধ্যে পাড়তে হবে। যত বেলা গড়িয়ে যাবে তত আমের কি হবে, তখন শ্বাস প্রশ্বাস তার বেরিয়ে যাবে। তার ফলে কি তার জীবনকালটা খুব সংক্ষিপ্ত হয়ে যায়। সেই জন্য আম পড়ার আদর্শ সময় হচ্ছে ভোরের দিকে অথবা সূর্য ডুবলে বিকালে বা সন্ধ্যের দিকে। আচ্ছা, তো এই যে আমের মুকুল হওয়া থেকে আর আম হারভেস্টিং, এটা ঠিক কতটা সময় লাগে? এটাও আবার হচ্ছে বিভিন্ন জাতির ক্ষেত্রে এটা নির্ভর করে। যেমন হচ্ছে মুকুল আপনার ধরুন জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম দিক পর্যন্ত বা মাঝামাঝি আসে, কিন্তু আমের এই আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে আমাদের আম হচ্ছে এই মে মাসের মাঝামাঝি থেকে আমাদের হারভেস্টটা শুরু হয়, এই সময়টা লাগে। আচ্ছা, আম যে আমরা হারভেস্টিং করব বা আম পাড়বো, তো আম পরিপক্ক হচ্ছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? এটা হচ্ছে কতগুলো বিষয়ের ওপর একটু লক্ষ্য করলে আমরা একটা দেখতে পাবো। প্রথমেই দেখব যে গাছে যে আম হয়েছে সেই আমের বোঁটার দিকে যদি হালকা হলুদ রং ধরে তাহলে একটা পয়েন্ট। 2 নম্বর হচ্ছে গাছ থেকে যদি কিছু আম পড়তে থাকে সেটা একটা। আর একটা হচ্ছে যেটা মানে এমনি আপনা থেকেই যখন আমটা পড়তে থাকে, ঝড়ে নয়, স্বাভাবিকভাবে, ওটা হচ্ছে আমের পরিপক্ক অবস্থায় পড়তে থাকে। আর একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, সেটা হচ্ছে 1.01 থেকে 1.02। এটা তো আর চাষি মানে পাবে না, মেজার করতে পারবে না। সেই জন্য একদম বাস্তব কাজ হচ্ছে 1 বালতি যদি জল নিয়ে ওই পরিপক্ক আমকে যদি ওই জলের ভেতর দিয়ে দেওয়া যায়, আমগুলো যদি ডুবে যায়, তার মানে বুঝতে হবে যে এ পরিপক্ক হয়ে গেছে। শেষ বিষয়টা হচ্ছে চাক্ষুষ যদি দেখি গাছের দিকে তাকিয়ে 100টা আমের মধ্যে যদি দেখি 30টা পেকে গেছে, তাহলে কিন্তু আমগুলোকে পেরে নিতে হবে। এই কটা বিষয়কে যদি দেখে করি তাহলে একদম আম কিন্তু খুব ভালো পরিপক্ক হয়েছে বুঝতে পারবো এবং খুব খাওয়ার উপযোগী হবে। আপনি শুরুতেই বললেন যে আমের একটা জীবন আছে, শ্বাস প্রশ্বাসের ব্যাপার বললেন, এবং আম পাড়ার একটা নির্দিষ্ট সময় বললেন যে রোদ্দুরে না পেড়ে ভোরবেলা বা সন্ধ্যাবেলা। তো এই যে আম কিভাবে পাড়বো আমরা, সেটা যদি একটু বলেন। আমকে আমাদের ভালো মানের রাখতে হবে এবং ক্রেতা যারা কিনবে তাদের কাছে উপযোগী, তার দেখনদার হতে হবে। সেটা আমাদের অতীতে করতাম কি, আমরা গাছের ওপর উঠে গাছের ডালে ঝাঁকিয়ে আমগুলো পাড়তাম, নাড়া দিতাম। এবারে সেগুলো মাটিতে পড়তো, তারপরে থেঁতো হয়ে যেত, তারপরে আমের ভেতর চির খেত। তার ফলে কিন্তু আমগুলো বেশি দিন থাকতো না, পচে যেত, নষ্ট হতো, রং নষ্ট হয়ে যেত। এখন হচ্ছে আধুনিক পদ্ধতি হয়েছে যে ঠুসি যেটা রয়েছে সেটা হচ্ছে তাতে একটা করে ছুরি লাগানো থাকে। সেই ঠুসি আমের বোঁটাতে লাগিয়ে টান দিলেই সেই ছুরি দিয়ে আমটা বোঁটা সহ ওই জালের মধ্যে পড়ে যায়। এইবারে ওইগুলোকে আস্তে আস্তে সংগ্রহ করতে হয়, ওই ঝাঁকিয়ে বা কোনোভাবে পারা যাবে না। ওই বিশেষ আঁকশি কিন্তু এখন সব জায়গায় পাওয়া যায়, আর নিজেরাও বানিয়ে নেওয়া যায়, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। ওই জালের মধ্যে একটা ছোট্ট যদি ছুরি লাগিয়ে নেওয়া যায় তা করা যায়। আবার অনেক চাষি এত সুন্দর তাদের আবিষ্কার যে একটা পাইপের মধ্যে দিয়ে ওইটা তৈরি করে এবং তলা থেকে ওই পাইপের ভেতর দিয়ে সুতো টানার ব্যাপার আছে, সেই সুতো টেনেও কিন্তু অনেক চাষি সেগুলো ঠুসি তৈরি করছে আধুনিক, একদম বোঁটা সহ কেটে আমগুলো নামাচ্ছে। তাহলে আমরা খুব সাবধানে পারবো এবং সকালে পারবো কিংবা বিকালে পারবো, আমরা আঘাত করব না। আমরা যে আম পাড়লাম, আম পাড়ার পর পরবর্তী পদক্ষেপ কি কি নিতে হবে? এই আম পাড়ার ক্ষেত্রে আবার আমরা আগে করতাম কি, ওই ঝাঁকিয়ে পাড়ার পরিবর্তে তো নতুন পদ্ধতি বললাম, এখন করতে হবে কি, এই বিশেষ ধরনের ঠুসি থাকার ফলে আমরা করব কি, আমের যে বোঁটা আছে সেই বোঁটার ধরুন 8 থেকে 10 মিলিমিটার ওপরে বোঁটা কেটে কিন্তু আমটাকে সংগ্রহ করব। অর্থাৎ যে বোঁটা থাকে তার ওপরে, যে গাঁটের ওপরে ওই ছুরি দিয়ে কেটে সংগ্রহ করব। মানে বেশি বোঁটা রাখবো না, বোঁটা রাখবো না, এই ধরুন 10 মিলিমিটার মতো থাকবে।
থাকবে, মানে 1 সেন্টিমিটার মতো, ওই বোঁটা সহ আমরা পারবো। এবার পেরে সেগুলো কিন্তু আমরা মাটিতে ফেলে রাখবো না, হয় আম পাতা ভালো ফ্রেশ রেখে তার উপরে রাখবো, আর না হলে এখন প্লাস্টিক ক্রেট পাওয়া যায়, ঝুড়ি পাওয়া যায়, সেই ঝুড়িতে রাখবো সাবধানে, মাটি যাতে না সংস্পর্শ হয়, রোগ বা কিছু না লেগে যায় সেই জন্য। এইবারে সেই আমগুলোকে নিয়ে এসে সেই বোঁটাগুলোকে ভেঙে আমরা ঠিক উল্টে দেব। কারণ হচ্ছে আমরা জানি বোঁটাটা ভেঙে গেলেই তো আঠা বের হয়, যেটা হচ্ছে খুব ক্ষতিকারক আঠা, ঠোঁটে লাগলে ঘা হয়ে যায়। তা ওইটাকে আমরা ভেঙে দিয়ে আমটাকে উল্টে দেব। এটার জন্য কি করব না, এক ধরনের ওই বাঁশ দিয়ে দিয়ে চৌকো চৌকো ঘর করে আঠা জড়ানো টেবিল, আরো কম খরচে করা যায় নাইলনের দড়ি দিয়ে চৌকো চৌকো ঘর করে যদি করি, আর আমগুলোকে বোঁটাটাকে ভেঙেই উল্টে দিয়ে দেবো। এটা 10 থেকে 20 মিনিট যদি রাখি, তাহলে ওই আঠাটা ঝরে নিচে পড়ে যাবে, মানে আমের গায়ে লাগবে না। এই আঠাটা যদি আমের গায়ে লাগে তাহলে আমটা কালো হয়ে যায়, বাদামি হয়ে যায়, এবং অ্যানথ্রাকনোজ রোগও লেগে যায়, আমটা বেশি দিন থাকে না। এই আঠা ঝরিয়ে যদি আমরা ওটাকে ভালো করে ক্রেটে করে রাখি, তাহলে কিন্তু খুব ভালো থাকে। এর পরের কাজ হচ্ছে এই আমটাকে ধুয়ে নিতে হবে, জল দিয়ে ধুয়ে নিতে হবে, শুধু জল। কিন্তু সেই জলটা কি না, সেই জলটা হচ্ছে একটু ঈষদুষ্ণ গরম জল। কত তার মাত্রা না, 52 ডিগ্রি ±2। এই গরম জলে 5 মিনিট ক্রেটে করে ডুবিয়ে নিয়ে তুলে নিতে হবে। আর এই জলটার মধ্যে ক্লোরিন অথবা হচ্ছে ছত্রাকনাশক ওষুধ 1 গ্রাম পরিমাণ পার লিটার হিসাবে যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে আরও এই আমটা পরিশুদ্ধ হয়ে গেল এবং খুব সুন্দরভাবে থাকবে। এরপরে ওই জল থেকে তুলে একদম পলিথিন পেতে বা কোনো ভালো পরিষ্কার জায়গায় সেই আমগুলোকে বিছিয়ে রেখে দিতে হবে, এবং ব্লোয়ার বা এমনি ফ্যান চালিয়ে দিতে হবে। দিয়ে ওর গায়ে যে লাগা জলটা ওটা শুকিয়ে নিতে হবে। সেটা কি রোদে দেওয়া যাবে না? রোদে দেওয়া যাবে না, একদম ঠান্ডার মধ্যে। ঠান্ডা মিন্স হচ্ছে যে শেডের মধ্যে এগুলো করে নিতে হবে। তো এই যে আম যে পাড়া হলো, তারপরে বললেন যে এভাবে আমরা আমটাকে পরিষ্কার করলাম, তো এই আম আমরা যদি বেশি দিন রাখতে চাই তাহলে কি করব? তাহলে হচ্ছে প্রথমেই আমরা বলে নিলাম ধুয়ে নিয়ে এ করা হলো। এরপরে করতে হবে কি, এই আমগুলোকে বিছিয়ে দিয়ে হাওয়া খাইয়ে নিয়ে এবারে হচ্ছে বাক্সে করে আমরা যারা পাঠানোর জন্য, সেই বাক্সে একটা করে লেয়ার দিয়ে তার ভেতরে যদি কাগজের টুকরো দিয়ে দিই, তাহলে হচ্ছে সেগুলো ভালো থাকবে। অথবা ঝুড়ি করেও আমরা পাঠাতে পারি। সেই ঝুড়ি করে পাঠাতে হলেও আমাদের হচ্ছে লেয়ার একটা করে দিয়ে তার উপরে ছোট ছোট কাগজের টুকরো, যাকে বলে বাফার, মানে আমের ওপর আম থাকবে না, আমের ওপর আম থাকবে না, বা ধাক্কাধাক্কি যাতে না লাগে, সেই জন্য সেইটার মোড়কজাত করে 10 থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় প্রিকুল করে নেয়া, মানে হচ্ছে ঠান্ডা করার আগে ঠান্ডা জায়গায় ঢুকিয়ে দিতে হবে। এরপরে সেটাকে আপনার 12 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড হিমঘর, যেটা এখন বহুমুখী হিমঘর তৈরি হয়েছে, তার মধ্যে যদি রাখা যায়, তাহলে হচ্ছে আম অনেক দিন থাকবে। এবারে যদি আমরা দূরবর্তী বাজারে নিতে চাই, যে আমাদের কলকাতা থেকে রাঁচি যাবে বা কোথাও যাবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে রেফ্রিজারেটেড ভ্যান ওই 13 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে সেই গাড়ি করে আমরা পাঠাতে যদি পারি, তাহলে এই আমের তার জীবনকাল অনেক বেশি বৃদ্ধি পাবে। এই যে বললেন যে হিমঘরে রাখার জন্য, হিমঘরে যখন আমরা আমটা রাখছি তখন তো আম পরিপক্ক হয়ে গেছে, কোনো আম হয়তো একটু পেকে গেছে, কোনো আম হয়তো পাকার মতো হচ্ছে, সেগুলো কি সেই অবস্থাতেই থাকবে? সেগুলো সেই অবস্থাতেই থাকবে। যদি খুব দূরবর্তী জায়গায়, যদি দক্ষিণ ভারতে পাঠাতে হয় বা বোম্বেতে পাঠাতে হবে, তাহলে সেই পরিপক্ক আমটা একটু আগে পাঠতে হবে, 4 দিন আগে বা 5 দিন আগে পাঠতে হবে, কারণ তাহলে তার জীবনকালটা অনেক বেশি থাকবে আর কি। মানে পরিপক্ক হওয়ার একটু আগে, মানে একটু আগে। আচ্ছা, তাহলে আম সংরক্ষণ করার জন্য কি আর কোনো পদ্ধতি আছে? আম সংরক্ষণ করার পদ্ধতি বলতে হিমঘরে রাখার ব্যাপারটা রয়েছে, আর মোড়কজাত করা মানে হচ্ছে যেটা প্যাকিং, সেটা বাছাই করে করা, এবং হচ্ছে একটা গ্রেডিং করে নেওয়া। ধরুন বড় আম, মাঝারি আম, ছোট আম, সেগুলো ক্ষত হয়েছে বা কিছু, সেগুলো বাছাই করে নিয়ে সংরক্ষণ করে রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা আম পাড়লাম, আম সংরক্ষণ করলাম, এবারে তো আমরা আমটাকে বাজারজাত করব। সেই বাজারজাতকরণের কিছু পদ্ধতি যদি বল। বাজারজাতকরণের ক্ষেত্রে ঠিক মতো করে মোড়কজাত করতে হবে, অর্থাৎ প্যাকিং ব্যবস্থা করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে কাঠের বাক্সে প্যাকিং করা হয়। অতীতে ঝুড়িতে করা হতো, তাতে কি হতো, আমের ওপরে ধাক্কাধাক্কি লেগে নষ্ট হতো। এখন কাঠের বাক্সে 20 থেকে 25 কেজি করে সেগুলোকে বিভিন্ন লেয়ারে, খবরের কাগজের লেয়ার দিয়ে দিয়ে সেগুলো সাজিয়ে পাঠানো হয়। আর যদি এখন হচ্ছে মানে খুব সফিস্টিকেটেড বাজার গড়ে উঠেছে, ক্রেতারাও খুব সফিস্টিকেটেড হয়েছে, সেই জন্য হচ্ছে কি প্যাকিং বাক্স, যেটা হচ্ছে আপনার 20 ইঞ্চি, 18 ইঞ্চি, 12 ইঞ্চি এই সাইজের যে পিচবোর্ডের কাগজ, সেই কাগজের বাক্সে 12টা করে বা 20টা করে আম থাকবে।
বাক্সগুলোর কিন্তু ওপর দিকে 6টা, নিচের দিকে 6টা গর্ত, আর হচ্ছে প্রতি দিকে 2টো করে গর্ত, মোট 20টা গর্ত রাখতে হবে। মানে এই ফুটোগুলো রাখার এই কারণ হচ্ছে আম হচ্ছে একটা জীবন্ত জিনিস, ফল। সুতরাং সে তার শ্বাস প্রশ্বাস করলে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে। যদি ওটা প্যাকড অবস্থায় থাকে তাহলে ওই কার্বন ডাইঅক্সাইড আমগুলো কিন্তু পচে যাবে, ওইগুলো দিয়ে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বাইরে বেরিয়ে যাবে এবং আমগুলো একদম সুন্দর, তার রং, তার স্বাদ এবং সবকিছু কিন্তু খুব ভালোভাবে থাকবে। তার মানে আম বদ্ধ ঘরে রাখা যাবে না? বদ্ধ ঘরে রাখা যাবে না। তো এইভাবেই আমরা বাজারজাত করব। এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করতে চাইছি বা জানতে চাইছি আপনার থেকে, সেটা হলো যে আমরা দেখেছি যে আম পাকানোর জন্য চাষি বন্ধুরা তারা কার্বাইড ব্যবহার করেন, তো এটা কতটা সঠিক? এই কার্বাইড যেটা ব্যবহার করা হয় এটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক। সেই জন্য বিভিন্ন দেশ এই কার্বাইড দিয়ে পাকানো আম গ্রহণ করে না, বা স্থানীয় মানুষের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় এইটার উপর আলোচনা করেন। তো সুতরাং সেই কার্বাইড দিয়ে না পাকিয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে, যেটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের পক্ষে উপযোগী, সেটা হচ্ছে ইথ্রেল দিয়ে যদি আম পাকানো হয় তাহলে স্বাস্থ্যের পক্ষে কোনো ক্ষতি হয় না, আম সঠিকভাবে পাকানো যায় এবং এটা গ্রহণ করার পক্ষে উপযোগী। সেই জন্য আমাদের আমকে 10 লিটার জলে 1 মিলিলিটার ইথ্রেল বা ইথেফোন মিশিয়ে ওই জলগোলা এতে আমকে ডুবিয়ে ছাওয়াতে শুকিয়ে নেওয়া যায়। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ওই 10 লিটার জলে 1 মিলিলিটার ইথিফোন বা ইথ্রেল গুলে যদি আমকে স্প্রে করে দেয়া হয় এবং পরে আরেকবার আমগুলোকে উল্টে দিয়ে আবার যদি স্প্রে করে দেয়া যায় তাহলে কিন্তু সঠিকভাবে পরিপক্ক হতে পারে। অথবা আরও একটা পদ্ধতি আছে যেটা হচ্ছে লার্জ স্কেলে আমকে পাকানোর ক্ষেত্রে, সেখানে 3 মিটার বাই 3 মিটার একটা বদ্ধ ঘরের ভেতর, সেখানে যদি ইথ্রেল 1 বালতি জলের মধ্যে অথবা জল ছাড়াও ইথ্রেল রেখে ওই 10 থেকে 15 ঘন্টা মতো, তাহলে সব আম সুন্দরভাবে পেকে যেতে পারে। তাতে আমের গায়ে কোনো কিছু লাগছেই না, শুধুমাত্র ওই যে ঘরের ভেতর ইথ্রেলটা রয়েছে এই ইথ্রেলের মাধ্যমেই হয়ে যায়। এই জন্য ইথ্রেলের ক্যান পাওয়া যায়, বড় বড় ক্যান পাওয়া যায়, সেটা ব্যবহার করেও করা যায়। আচ্ছা, এই ক্ষেত্রে একটু আপনাকে জিজ্ঞাসা করি যে ধরুন কার্বাইড দেওয়ার সময় আমরা দেখেছি যে একটা ঝুড়ির মধ্যে ছোট ছোট করে দেওয়া হয়, তো এই ইথ্রেল যে বলছেন আপনি বদ্ধ ঘরে দেবেন, সেটা কত জায়গাতে দিতে হয়? সেটা হচ্ছে যে ধরুন 5 লিটারের বালতির জলে ইথ্রেল ক্যান একটা দিয়ে দেওয়া যায়, তাহলে সেই 3 মিটার বাই 3 মিটার ঘরেই ক্যান যদি একটা ব্যবহার করা হয়, 250 ক্যান পাওয়া যায়, সেই ক্যান যদি ওপেন করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু প্রায় 2 টন মতো আম কিন্তু পেকে যাবে। আচ্ছা, তো এটা কতক্ষণ সময় লাগবে? এটা লাগবে আপনার 10 থেকে 16 ঘন্টা। 16 ঘন্টা পরে সমস্ত আম পেকে যাবে। তারপরে কি কিছু করতে হয় না ওই আমটা খাওয়া? ওই আমটাই খাওয়া যাবে, মানে বের করে নিয়ে এবং বাজারজাত করা যাবে। আচ্ছা, আপনি প্রথমে যেটা বললেন যে আমকে ওই ইথ্রেল জলের মধ্যে ডুবিয়ে রাখা, এটা কতক্ষণ রাখবে, কিভাবে রাখবে? এই আমকে আপনার হচ্ছে 10 লিটার জলে 1 মিলিলিটার ইথ্রেল কোনো পাত্রে গুলে সেই আমকে ডুবিয়ে সেটাকে ছাওয়াতে মেলে দিতে হবে। এই যে ডুবিয়ে রাখবো কতক্ষণ? 20 মিনিট মতো ডুবিয়ে রেখে আর তুলে নেবে। সেই জলের কি টেম্পারেচারে কোনো ব্যাপার আছে? না, টেম্পারেচারে কোনো কিছু ব্যাপার নেই। 20 মিনিট পরে তুলে নিয়ে আমরা রাখলে আমটা পেকে যাবে। কতক্ষণে বা কতদিনে পাকবে? 20 মিনিট রাখতে হবে। 20 মিনিট রাখলে আপনার হচ্ছে 4 ঘন্টার মধ্যেই তার রং আসতে শুরু করে দেবে। আর যেটা বললেন যে স্প্রে করে, হ্যাঁ, স্প্রে করে মেশিনের সাহায্যে, সেটা হচ্ছে ধরুন একটা আমের লেয়ার আপনি মেঝেতে রাখলেন, মেঝেটা তার আগে পলিথিন অথবা আমের পাতা বিছিয়ে রেখে একটা লেয়ার রেখে 10 লিটার জলে 1 মিলিলিটার ইথ্রেল বা ইথেফোন নিয়ে একটা ওপরে স্প্রে করে দেয়া হলো। দেওয়ার পরে আবার সেই আমটাকে উল্টে দিয়ে, এই যে স্প্রে করার পরে যে বলছেন উল্টে দেবে, মানে কতক্ষণ পরে উল্টে? মানে তারপরেই, মানে সবকটা স্প্রে হয়ে যাওয়ার পরেই আবার উল্টো দিকটা স্প্রে করে দিতে হবে। দিয়ে ওই রকমই 4 ঘন্টা বা 5 ঘন্টা পরেই আপনার হচ্ছে আস্তে আস্তে রং আসতে শুরু করে দেবে। আচ্ছা, একদম শেষে আপনার থেকে আমি জানতে চাইবো যে আমাদের আজকের যে বিষয় আম পাড়ার আধুনিক ও উন্নত কৃত কৌশল, তো আপনি চাষি বন্ধুদেরকে কি টিপস দেবেন যে এই আম পাড়ার জন্য আধুনিক ও উন্নত কৌশল অবলম্বন করার জন্য? যে সমস্ত চাষি বন্ধু আছেন তাদেরকে আমি বলবো যে আমাদের এই আমটা আমরা উৎপাদন করি, কিন্তু সঠিকভাবে পাড়া, সঠিকভাবে তার পরিচর্যা, মানে ফল পাড়ার পরবর্তী পরিচর্যা সঠিকভাবে না করার জন্য প্রায় 30% আম নষ্ট হয়। আচ্ছা, সাদা কথায় কি, যদি 4টে আমি হাতে আম নিই তার একটা আম
নষ্ট হয়, 30% আম নষ্ট হয়ে যায়, অনেকটা আমি নষ্ট অনেক আম নষ্ট হয়। তাই সঠিকভাবে সঠিক সময়ে এই যে সকালে পাড়া বা রোদ চলে গেলে বিকালে পাড়া, এটা তারপরে হচ্ছে আধুনিক যে ঠুসি তাই দিয়ে পাড়া, বোঁটা সহ পাড়া, বোঁটাটা ভেঙে দিয়ে তার আঠাটা উল্টে দিয়ে ঝরিয়ে দিয়া তারপরে সেটাকে ক্লোরিন মিশিয়ে যদি ধুয়ে নিয়ে তাকে ছাওয়া জায়গায় শুকিয়ে নেওয়া যায়, শুকিয়ে নিয়ে সঠিকভাবে যদি মোড়কজাত করা যায়, মানে হচ্ছে প্যাকিং যদি করা যায়, তার আগে যদি বাছাই করে নেওয়া যায়, তাহলে দামটা ভালো পাওয়া যায়, কোনোটা বড় কোনোটা মাঝারি, আর যেগুলো ডিসকার্ডেড মানে হচ্ছে যেগুলো দাগ হয়েছে বা কিছু হয়েছে যদি করে দেওয়া যায়, তাহলে সেই অনুযায়ী বিভিন্ন অনেক বেশি দামটা পাওয়া যায়। এবং সঠিকভাবে যদি হিমঘরের ব্যবস্থা থাকে ঠান্ডায় রেখে, যদি ঠান্ডার অবস্থা নাও থাকে তাহলেও যদি আমার 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ঠান্ডা জলেও যদি আমরা ডুবিয়ে নিই আমটাকে, যদি কোথাও রেখে দিই, তাহলেও কিন্তু সেই আমটা প্রায় অনেক দিন থাকবে। তাহলে এই পদ্ধতিগুলো যদি আমরা নিতে পারি তাহলে হচ্ছে আমের জীবনকাল বৃদ্ধি পেতে পারে এবং হচ্ছে আমরা আমের দামটাও পেতে পারি। কারণ হচ্ছে যে সিইং ইজ বিলিভিং, মানে হচ্ছে দেখনদার আমগুলোকেই মানে পছন্দ করে। তাহলে এইগুলো নিতে পারলে তাহলে আমের গায়ে কোনো দাগ হয় না, মানে তার গুণমানটাও বজায় থাকে এবং হচ্ছে আমরা কার্বাইড ব্যবহার না করে ইথরেল ব্যবহার করে যদি পাকানো করি তাহলে হচ্ছে মানুষের স্বাস্থ্যও নষ্ট হয় না। সুতরাং সুন্দরভাবে এটা করা যেতে পারে। তাহলে এই সমস্ত উপায়গুলো যদি চাষি বন্ধু অবলম্বন করেন তাহলে আম তো সুন্দরভাবে তিনি বাজারজাত করতে পারছেন এবং আমের দামও ভালো পাবেন। তা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাজারে একই সময়ে হয়তো আম এসছে, তখন হচ্ছে বাজারে একই সময়ে আম আসার ফলে কি হয়, সব আম একসাথে পাকার ফলে দামটাও পড়ে যায়। তা গাছে আম থাকা অবস্থায় পাকানোটাকে একটু পিছিয়ে দেয়া যায়। সেটা হচ্ছে যে GA3 যদি 3% হারে গাছে আম থাকা অবস্থায় আমরা গাছে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমটা মানে আরেকটু পিছিয়ে পাকতে থাকে, মানে আমের পাকাটাকে একটু ডিলে করে দিতে পারি, মানে একটু দেরি করে দিতে পারি, হারভেস্টিং এর সময় আর একটু দেরি করে দেয়া যায়। তার ফলে কি প্রথম লটের মানে আম বেরিয়ে যেতে পারে, পরবর্তী সময়ে আমরা সেই আমটাকে নিতে পারি, সংগ্রহ করতে পারি। বেশ, তাহলে আমাদের ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের পর্ব আমরা এখানেই শেষ করব। আমাদের আজকের পর্বের বিষয় ছিল আম পাড়ার আধুনিক ও উন্নত কৃত কৌশল। এ বিষয়ে আলোচনা করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত ছিলেন ডক্টর সমরেন্দ্রনাথ খাঁড়া, উপ উদ্যান পালন অধিকর্তা, পশ্চিমবঙ্গ সরকার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ শুনলেন আমাদের বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। ভারত সরকারের রাসায়নিক ও সার মন্ত্রকের উদ্যোগে এবং ম্যাটিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের সহায়তায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হলো। কেমন লাগলো এই অনুষ্ঠান আমাদের জানাতে পারেন 0332457262 নম্বরে। আপনারা আমাদের মেইলও করতে পারেন radio.ju@gmail.com এ। আমাদের ইউটিউব চ্যানেল রেডিও জেইউ, এখানেও আপনারা এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পারেন। আর আমাদের ইনস্টাগ্রাম আইডি radio_JU আপনারা ফলো করতে পারেন। আজকের মতো ম্যাটিক্স কৃষি পাঠশালা এ পর্যন্তই। শুনতে থাকুন কমিউনিটি রেডিও জেইউ 90.8 মেগাহার্টজে। ভারতের যে সার কোম্পানিগুলি সবচেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে ম্যাটিক্স ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড তার মধ্যে অন্যতম। পশ্চিমবঙ্গের পানাগড়ে অবস্থিত তাদের কারখানায় বছরে 12.5 লক্ষ টনের ওপর ইউরিয়া সার উৎপাদন হয়। ভারত সরকারের গ্রিনফিল্ড প্রজেক্ট হিসেবে স্বীকৃত এই কারখানায় তৈরি হয় ডক্টর ফসল। ইতিমধ্যেই যা পূর্ব ভারতের সর্বাধিক বিক্রিত ইউরিয়া সার হয়ে উঠেছে। কৃষি উন্নয়ন ও ভূমি সুরক্ষা, ক্ষুধা, অপুষ্টি ও দারিদ্র্য দূরীকরণ, গ্রামীণ এলাকা ও বস্তি উন্নয়ন, লিঙ্গ সাম্য, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি নানান বিষয়ের উপর জোর দেয় ম্যাটিক্সের CSR প্রকল্পগুলি। ম্যাটিক্স এক সবুজ ভবিষ্যতের অঙ্গীকার। মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। দূরে সে পাশে বসে
পায়ে পায়ে কখনো চলে যাই দূর, এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর, রেডিও রেডিও যাদবপুর। 90.8 megahertz, Community Radio, Jadavpur University.